ফজরের আজান হচ্ছে। উঠে নামাজ পড়ব ভাবছি, তখনই কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে যা দেখলাম তাতে তো মোটেও প্রস্তুত ছিলাম না। মায়া আমাকে জড়িয়ে ধরে সোফার মধ্যে শুয়ে আছে। এটা দেখে চোখ সরাসরি কপালে উঠে যায়। যে মেয়ে আমাকে অসৎ আচরণের জন্য কথা শুনিয়েছে, সেই মেয়েই নিজ থেকে জড়িয়ে ধরছে আমাকে। ওকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম। নড়াচড়া করাই হয়তো তার ঘুমটাও ভেঙে গেছে। সেও উঠে পড়ে। আসলে সরি, রাতের বেলায় খুব ভয় পেয়ে গেছিলাম কিছু একটা দেখে। পরে এসে আপনার পাশে শুয়ে পড়ি, তারপর হয়তো আপনাকে জড়িয়ে ধরেছি। মায়ার কথায় কান না দিয়ে অজু করতে চলে গেলাম। ও কেন আমায় জড়িয়ে ধরেছে সেটা ওর ব্যাপার, তাতে আমার কি? আমি তো জড়িয়ে ধরিনি। অজু করে এসে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে উঠতে যাব, তখনই দেখি মায়া আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। দেখেও না দেখার ভান করে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মানুষটা হঠাৎ এতটা পরিবর্তন হয়ে গেল কি করে? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। হয়তো গতকালের কথায় খুব লেগেছে উনার। আমি জানি যে গতকাল উনার কোনো দোষ ছিল না। আলিশা উনাকে জড়িয়ে ধরেছে, কিন্তু কেন জানি সেটা আমি মানতে পারিনি। তাই উনার উপরে রাগ ঝেড়েছি। গতকাল কোনো দোষ না করলেও সেদিন তো করেছে। যাক, একদম বেশ করেছি আমি। খারাপ মানুষের সাথে এসব করাই উচিত। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। অন্যদিকে আকাশ নিচে গিয়ে বসে আছে। কিরে, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি যে? নামাজের জন্য উঠেছিলাম, তাই আর ঘুমাইনি। আর কাল থেকে রোজ সকালেই উঠব। আকাশ, আমায় মাফ করে দিস। তোর এমন ধারা পরিবর্তন সত্যি আমাকে খুব ভাবাচ্ছে। যে ছেলে ঘুম থেকে উঠছি ৮টা-৯টা করে, সেই ছেলে ফজরের নামাজের জন্য উঠে পড়ছিস। যেই ছেলে টাইম মতো ঘরে ফিরতি, সেই ছেলে এখন রাত করে ঘরে ফিরছিস। জানি না কি কারণে এমন করছিস, তবে কিছুটা ফিল করতে পারছি আমি। মা, বাদ দাও এখন এসব কথা। নাস্তা রেডি করো তুমি, আমি খেয়ে স্কুলে যাব। ওকে, কিছুটা সময় ওয়েট কর, আমি রেডি করছি। নিচে বসে বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। মায়া রুমে ছেড়ে এদিকেই আসছে। আমি আমার মতন মোবাইল ঘাটছি। সে আমাকে ক্রস করে রান্নাঘরে চলে গেল। আন্টি, আমি আপনাকে সাহায্য করি? হা করো, তবে আন্টি ডাকার অভ্যেস বলদে ফেলো। বিয়ের পর হাসবেন্ডের মাকে মা ডাকতে হয়, আন্টি না। আচ্ছা আম্মু, কি করতে হবে আমাকে বলেন? তোমার কিছুই করতে হবে না, আমার সাথে দাঁড়িয়ে থাকো, তাতেই আমার সাহায্য হয়ে যাবে। আচ্ছা। চুপচাপ দাঁড়িয়ে শাশুড়ির রান্না দেখছিলাম। কিভাবে রান্না করছে তা দেখে দেখে শিখছি। আচ্ছা বৌমা, তোমায় একটা কথা বলি? হ্যাঁ আম্মু, বলেন। তোমাকে আকাশের সাথে বিয়ে দিয়ে কি খুব অন্যায় করে ফেলেছি আমি, যে তোমরা একে অপরকে মানতে পারছ না? আম্মু, সেসব কিছুই না। উনি আমার শিক্ষক, উনাকে কিভাবে আমি স্বামীর মর্যাদা দিব? আর তাছাড়া উনি অসভ্য, তাই উনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বৌমা, একটু বেশি বলে ফেললে না তুমি? কাকে অসভ্য বলছো তুমি? যে কিনা কোনোদিন ও কোনো মেয়ের সাথে রিলেশনশিপে জড়াননি, যে কিনা কোনো মেয়ের সরলতায় আঘাত করেনি, তাকেই অসভ্য বলছো তুমি? তাও আবার তার মায়েরই সামনে? সেটা উনি করেছেন কি করে নাই, সেটা উনি আর উনার আল্লাহ ভালো জানবেন। আকাশ আর ওর আল্লাহ যদি ভালো জানে, তাহলে তুমি ওকে অপবাদ দিয়ে নিজেকে ছোট প্রমাণ করছো কেন? চুপ করে আছি উনার কথা শুনে। কিভাবে বলবো আমি যে আপনার ছেলে আমার শরীরে জোর খাটিয়েছে? বৌমা, তোমার চুপ করে থাকা আমাকে ভিন্ন কিছু ইঙ্গিত করছে।
সেদিকে আমি আঙ্গুল তুলব না। তবে একটা কথা মনে রেখো, আজ যাকে অপবাদ দিলে সেই মানুষটার জন্য একসময় কেঁদে কেটে মরবে তুমি। তখন তোমার হাজারো ভালোবাসা সেই মানুষটার মন গলাতে পারবে না। তখন তুমি শুধু অবহেলা আর অবহেলা দেখতে পাবে। এটা তুমি ডায়েরিতে লিখে রাখো। মুরব্বিদের কথা কখনো মিথ্যা হয় না। তোমাদের সময়টা আমরা পার করে এসেছি তো। সেই এক্সপেরিয়েন্স থেকেই বলছি। সেটা কোনো সময় এই হবে না। আপনার অসভ্য ছেলেকে কোনোদিন এই আমি ভালোবাসব না। মনে মনে বললাম, যাও, নাস্তা রেডি হয়েছে, সেটা গিয়ে আকাশকে দিয়ে আসো। শাশুড়ির কথা মতন নাস্তা নিয়ে গিয়ে উনাকে দিয়ে আসলাম। অবাক করা বিষয়, তিনি আমার দিকে ঘুরেও তাকালেন না। নাস্তা খেয়ে স্কুলে চলে এসেছি। মায়ার দেওয়া সেদিনের অপবাদের কথা মনে পড়লে এখনো ভেতরটা কেঁপে উঠে। চিন্তা করো না মায়া, একটা সময় এই মিথ্যে অপবাদের জন্য তোমাকে কষ্ট পেতে হবে। ক্লাস শুরু হয়ে গেল। ক্লাসে মন দিলাম। স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছি। একটু পর টিফিন ব্রেক দিল। স্টুডেন্টদেরকে টিফিন ছুটি দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বের হতেই দেখি স্কুলের গেইটে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশিতা আমার ক্লাসমেট। খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের মাঝে। তবে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি বসি না। সে আমাকে দেখেই ছুটে আসলো। আকাশ, কি খবর তোমার? এই তো ভালো। তোমার? আমার আর কি, যেমন রেখেছ তুমি। ঈশিতার কথা শুনে বুঝতে বাকি রইল না আমার যে সে আমায় কি বুঝাতে চেয়েছে। তাও তাকে কিছু বললাম না। আচ্ছা চলো ক্যান্টিনের দিকে যাই। অনেকদিন পর এসেছ, চলো একসাথে বসে কফি খাবো। আচ্ছা চলো। ঈশিতার আর আমি ক্যান্টিনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি তিশান আর মায়া বসে বসে গল্প করছে। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। ঈশিতার সাথে কথা বলছি, কিন্তু তারা হয়তো ঈশিতা আর আমাকে দেখেছে। দেখলে দেখুক, আমাদের কি, আমরা আমাদের মতন কথা বলছি। তিশান, দেখছো আকাশ স্যারকে? গতকাল তো খুব বলেছিলে যে আকাশ স্যার এমন, আকায় স্যার অমন। কিন্তু আজ দেখে নাও উনার চরিত্র কেমন। স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করছে। দেখেছ কেমন হেসে হেসে কথা বলছে? মায়া, তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে। আমার কথা শুনে হাসি পাচ্ছে মানে কি? হাসি পাবে না তো কি করবে? তুমি কি উনাকে স্বামী হিসেবে মানতে পেরেছ যে উনি তোমার সাথে লুতুপুতু করবে? না, উনার মতন লোককে কখনোই আমি স্বামী হিসেবে মানব না। তাহলে কোনো কথার ভিত্তিতে এসব বলছ? নিজেই যখন স্বামী হিসেবে মানো না, তাহলে তোমার এত লাগছে কেন? তুমি যদি স্বামী হিসেবে মানতে, তাহলে তো উনি আর অন্য মেয়ের সাথে বসে আড্ডা দিত না। স্বামী হিসেবে মানি আর না মানি, কিন্তু উনি অন্য মেয়ের সাথে বসে বসে হাসাহাসি করছে কেন? উনার তো বউ আছে ঘরে। সেই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তোমারও তো স্বামী আছে, তাহলে তুমি আমার সাথে বসে গল্প করছো কেন? তিশান, কি বলতে চাইছো তুমি? কিছুই না। আমি তোমাকে এটাই বুঝাতে চাইছি যে ঘরের বউ এই যখন স্বামীকে স্বামী হিসেবে মানে না, তাহলে অন্য মেয়ের সাথে সঙ্গ দেওয়াই স্বাভাবিক। না, উনি অন্য মেয়ের সাথে সঙ্গ দিতে পারবে না। তুমি একটু বসো, আমি শুনে আসি উনারা কি কথা বলছেন। মায়া গিয়ে ক্যান্টিনের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছে যে ওদের মধ্যে কি কথা হচ্ছে। তো বলো ঈশিতা, আজ হঠাৎ তুমি এখানে? আকাশ, তুমি কেমন যেন হয়ে গেছ। আগের মতো ফোন দাও না, আগের মতন কথা বলো না। কি হয়েছে তোমার? তুমি কি বুঝো না কিছু? ঈশিতা, দেখো, আমি বুঝি না যে এমনটা না।
সবটাই আমি বুঝি, কিন্তু তুমি ভালো করেই জানো যে আমার বিয়ে হয়ে গেছে। তারপরেও তোমার সাথে যোগাযোগ রাখব কেন আমি? আকাশ, প্লিজ এভাবে বলো না। আমার খুব কষ্ট হয়। তুমি প্লিজ ওই মেয়েকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করে নাও, বলে কান্না করে দেয়। ঈশিতা, প্লিজ কান্না করো না। না, তুমি বলো যে তুমি ওই মেয়েকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে। সেটা বলতে পারবো না, তবে 6 মাস পর মায়াকে আমি ডিভোর্স দিয়ে দিব। তারপর তোমাকে নিয়ে ভেবে দেখব। ভেবে দেখলে হবে না, আমাকেই বিয়ে করতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে। আকাশের মুখে হাসি শুনে ঈশিতা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। অন্যদিকে মায়া তো রেগে মেগে আগুন। ঈশিতার কথা শুনে মায়ার খুব গা জ্বলছে। সে গিয়ে ঈশিতাকে টান দিয়ে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর আকাশের কোলের মধ্যে উঠে বসে পড়ে। মায়ার কাণ্ড দেখে তো পুরাই থ। এই মেয়ে, তোমার কত বড় সাহস যে তুমি আমার স্যারকে বিয়ে করতে চাও? এই মেয়ে তুমি কে? আমি স্যারের বউ, আর উনি আমার স্যার। তুমি ওর কোল থেকে নামো। আর বউটাও বলা বাদ দাও। সে তোমাকে 6 মাস পর ডিভোর্স দিয়ে দিবে, তারপর আমাকে বিয়ে করবে। সো কোল থেকে নামো তুমি। এই শাকচুন্নি, তোর সাহস তো কম না। তুই আমাকে আমার স্যারের কোল থেকে নামতে বলিস? ভালোই ভালোই বলছি, তুমি ওর কোল থেকে নামো, না হয় টেনে হেঁচড়ে নামাবো। নামা দেখি তুই আমাকে। তোর কত ক্ষমতা আমিও দেখব। ঈশিতা রেগে গিয়ে মায়াকে আকাশের কোল থেকে টান দিয়ে নামিয়ে ফেলে। মাও সেই ক্ষেপে যায়। সে তো ঈশিতার চুল ছিঁড়বে মতন অবস্থা। দাঁড়া শাকচুন্নি, তোর অবস্থা আমি 12টা বাজিয়ে ফেলব, বলে ঈশিতাকে মারতে যায়। তখনই আকাশ মায়ার হাত ধরে ফেলে। এই মায়া, তোমার সমস্যাটা কি বুঝলাম না। কোনো সাহসে অধিকার খাটাচ্ছ তুমি আমার উপরে? আমি কে তোমার? আমি আপনার উপরে অধিকার খাটাব, কারণ আপনি আমার স্যার। থাপরে গাল লাল করে দিব। ভদ্রতা শেখার চেষ্টা করো, আর আমার কোনো কাজে ইন্টারফেয়ার করতে যেন না দেখি। এই ঈশিতা, চলো, এখানে সব পাগল ছাগলের কারখানা। আকাশ মায়াকে রেখে ঈশিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মায়া সেখানেই বসে কান্না করে দেয়। তার ভিতরে যেন খুব লাগছে, তার স্যারের উপরে অন্য কেউ অধিকার খাটাচ্ছে। এটা যেন তার সহ্যই হচ্ছে না। তার কেন এমন হচ্ছে সেটা সে নিজেও জানে না। শুধু এটুকু জানে যে স্যারটা শুধু তার একার। স্যারের ভাগ সে আর কাউকে দিবে না। মায়া উঠে সোজা ক্লাসরুমে চলে যায়। গিয়ে ব্যাগ নিয়ে সোজা বাসায় চলে যায়। ঈশিতা, সরি, আসলে মেয়েটার মাথায় সমস্যা আছে। বাদ দাও, আমি কিছু মনে করিনি। আর তাড়াতাড়ি ওকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ করছি। আচ্ছা, আজ তুমি যাও, তোমার সাথে ফোনে কথা বলবো। এখন আমার ক্লাস করাতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও কিন্তু। আচ্ছা। তারপর ঈশিতা চলে যায়, আর আমি ক্লাস করাতে চলে গেলাম। গিয়ে ক্লাস করাচ্ছিলাম, তখনই বাসা থেকে ফোন আসে। ফোনটা পকেট থেকে বের করে দেখলাম আম্মু ফোন দিয়েছে। রিসিভ করে, হ্যাঁ আম্মু বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়। মায়া ঘরের সমস্ত কিছু ভেঙ্গে চুরে লণ্ডভণ্ড করে ফেলেছে, আর চেঁচিয়ে কি সব বলছে। সে ওর স্যারের ভাগ কাউকে দিবে না। ওকে আটকাতে গিয়েছিলাম। সে বলছে তুই যতক্ষণ না বাসায় আসবি ততক্ষণ সে এভাবে ভাঙচুর করবে। কি হো, আচ্ছা দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। গিয়ে দেখি পুরো ঘরের অবস্থা 12টা। আর আমার সবচাইতে পছন্দের ফটো ফ্রেমটা ভেঙ্গে মাটিতে পড়ে আছে।
এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আম্মু, মায়া কোথায়? ওকে ওই রুমটাতে বন্দি করে রেখেছি। ওকে মজা দেখাচ্ছি আমি। রুমটাতে গিয়ে মায়ার চুলের মুঠি ধরে ঠাসঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। ওর অসহায়ত্ব দেখে আরো রাগ উঠে গেল। পাশেই বিছানার ঝাড়ু ছিল, সেটা দিয়ে ইচ্ছা টরফে মারতে শুরু করলাম। জানোয়ার, তোর কত বড় সাহস! তুই আমার ফটো ফ্রেম ভাঙ্গিস? ভেঙ্গেছি, বেশ করেছি, আরও ভাঙব। আপনাকে ওই মেয়ে জড়িয়ে ধরল কেন? সেটা দিয়ে তোর কাজ কি? তুই কে হোস আমার, যে তোকে কৈফিয়ত দিতে হবে আমার? ও হা, আমি আপনার কে হই যে আপনি আমাকে কৈফিয়ত দিবেন? হা, সেটাই। তোকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই আমার। আর সে আমার ভবিষ্যৎ বউ। ওকে বিয়ে করে ঘর সংসার করব আমি। সো আমাদের কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাতে আসবি না। ওকে স্যার, ভুল হয়ে গেছে আমার। আজকের পর আর কোনোদিন আপনার বিষয় নিয়ে মাথা ঘামাবো না। মাফ করে দিবেন আমাকে, বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। মায়ার এমন ধারা আচরণ দেখে জায়গার মধ্যে হয়ে দাঁড়িয়ে আছি। মায়ার হঠাৎ কি হল? এমন উদ্ভট আচরণ করেছে কেন সে? আমাকে কলঙ্কের দাগ দিয়ে সে নিজেও আমার কলঙ্কে জড়াচ্ছে। ধ্যাত, কিছুই মাথায় ঢুকছে না। কাজের মহিলাকে ডাক দিয়ে বললাম ঘর পরিষ্কার করতে, আর আমি রুমে চলে গেলাম। আজকে আর স্কুলে যাওয়া হবে না। রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর আম্মু আসে। তোদের দুজনের জীবনটাই নষ্ট করে দিলাম আমি। জানি না ভুলের মাসুল কি করে দিব আমি। আম্মু, বাদ দাও এখন এসব কথা। আর যা হয়েছে ভুলে যাও। বাকি সামনে কিছু হলে সেটা দেখা যাবে। ওকে, খেতে চল। খাবারের সময় হয়ে এসেছে প্রায়। আচ্ছা যাও, আসছি। আর মায়া কোথায়? নিচে তো দেখলাম না, হয়তো ছাদে গেছে। আচ্ছা, তুমি খাবার রেডি করো, আমি ওকে নিয়ে আসছি। আম্মু চলে গেল। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম মায়াকে আনার জন্য। এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কোনো জবাব নাই। কথা বলছো না কেন? হঠাৎ এই ফোফানির আওয়াজ কানে আসলো। মনে হচ্ছে যেন কেউ কান্না করছে। মায়ার কাছে যেতেই দেখতে পেলাম সে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই মায়া, তুমি কান্না করছো কেন? সেটা আপনার জানতে হবে না। আমার জানতে হবে না মানি? এটা কেমন ধরনের কথা বললে তুমি? যা বলেছি শুনতাই পেয়েছেন, তাও আবার কথা বলছেন কেন? কি আমায় মেরে মন ভরেনি আপনার? আরও মারতে ইচ্ছে হচ্ছে আমাকে? তাহলে এক কাজ করেন, আমাকে ধরে ছাদ থেকে ফেলে দেন, তাহলেই হয়ে যাবে। মায়ার কথা শুনে ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। আল্লাহ, কি বলছে সে? আবার খারাপও লাগছে খুব। ওকে মারায় হয়তো খুব ব্যথা পেয়েছে সে। হাতগুলো কেমন ফুলে ফলে আছে। মেয়েটার কান্না দেখে যেন নিজেরই কান্না চলে আসবে মতন অবস্থা। আর কথা না বাড়িয়ে ঠুসস করে টান নিয়ে মায়াকে নিজের বুকে নিয়ে নিলাম। এই মেয়ে এত পাগলি কেন তুমি? হা, আমাকে মেরে আপনার মন শান্তি হয়নি তাই না, যে আমাকে আবার পাগল বলছেন? ও আল্লাহ, তুমি আমায় তুলে নাও। মায়ার কথা শুনে হাসব না কাঁদব তা ভেবে উঠতে পারছি না। না, মেয়েটাকে শান্ত করা উচিত। ঠোঁট জোড়া একদম ওর ঠোঁটের কাছে নিয়ে গেলাম। তারপর ওর ঠোঁট জোড়ায় ডুবিয়ে দিলাম নিজের ঠোঁট জোড়া। মায়া আমার পিঠে খামচে ধরেছে। মনে হয় যেন চামড়া ভেদ করে নখগুলো ঢুকিয়ে দেবে। বেশ কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম। সে তো রেগে মেগে আগুন। স্যার, আপনি আমার সাথে এসব কি করেন?
আর তার থেকে বড় কথা, আপনি না ঈশিতা নাকি ওই শাকচুন্নিটাকে বিয়ে করবেন। তাহলে আমায় কাছে টানছেন কেন? ওটা তো 6 মাস পর করব। যখন তোমার সাথে আমার ডিভোর্স হবে তখন ঈশিতাকে বিয়ে করব। কিন্তু এখন তো তুমিই আছো। আর আজকে কেমন যেন তোমাকে বউ বউ লাগছে, তাই আর লোভ সামলাতে পারিনি। ঠোঁট ডুবিয়ে দিয়েছি তোমার ঠোঁটে। একদম বাজে কাজ করছেন আপনি এটা। অন্য কাউকে বিয়ে করবেন বলে ভরসা দিলেন, কিন্তু কাছে টানছেন অন্য মেয়েকে। আপনার মতন খারাপ লোক আর একটাও দেখিনি। আমি আপনার সাথে আর কোনোদিন কথা বলবো না। আচ্ছা, বলতে হবে না, এখন খেতে চলো বলে মায়াকে কোলে তুলে নিলাম। কোলে নিয়ে মায়ার কপালে কয়েকটা চুমু এঁকে দিয়েছি, কিন্তু সে কিছুই বলেনি। আর আমিও কেমন যেন পাগল হয়ে যাচ্ছি। কি সব করছি আমি তা নিজেও জানি না। যেই মেয়েকে বউ হিসেবেই মানি না, সেই মেয়ের উপরেই স্বামিত্ব ফলাচ্ছি। আসলেই আমার নজর খারাপ। মায়াকে নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। আম্মু হা হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। সূর্য মনে হচ্ছে উল্টো দিশা ধরে উঠেছে আজ। বউকে কোলে করে নিচে নামানো হচ্ছে। আম্মু, এমনিতেই ওকে কোলে নিয়েছি, এ ছাড়া কিছুই না। এমনি হোক আর যাই হোক, কোলে তো নিয়েছিস। আম্মু, একদম মিথ্যা কথা বলছে উনি। অনেক কিছুই করেছে উনি আমার সাথে। আমাকে জোর করে কোলে নিয়ে চুমুও খেয়েছে। আপনি উনাকে কিছু বলেন। মায়ার কথা শুনে আকাশের আম্মু থতমত খেয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছে না। আরে বৌমা, স্বামী স্ত্রীকে এমন একটু আকটু আদর করেই, তা নিয়ে এত মন খারাপ করার কি আছে? স্বামী না ছাই, আজ তো একটা জঙ্গলধারী হনুমান। আচ্ছা থাক, হয়েছে হয়েছে, এবার বকবক না করে খেয়ে নে তোরা। খেয়ে দে। মায়াকে নিয়ে উপরে চলে আসলাম। জানি না কেন জানি মেয়েটার উপরে অধিকার খাটাতে ইচ্ছে করছে খুব। কেমন যেন খুব কাছের মনে হচ্ছে মেয়েটাকে। যেমন ভাবা তেমন কাজ। মনকে সায় দিলাম। না হয় মনের কথা মনে চেপে রাখলে ভিতরেই বিস্ফোরণ হবে। মায়া, তুমি একটু শুয়ে রেস্ট নাও। না, আমি ঘুমাবো না। আপনি ঘুমান। না ঘুমালে কিন্তু আবার ঠোঁটে পাপ্পি দেওয়া শুরু করব। না না, আমি ঘুমাচ্ছি। তবে তার আগে একটা কথা বলে নেই। আপনি অনেক খারাপ একটা মানুষ। হাজারটা খারাপ স্বভাব আপনার ভিতরে বসবাস করে। হ্যাঁ, আমি খারাপ। যাও, সেটা মেনে নিলাম। এবার ঘুমিয়ে বিশ্রাম নাও। অনেক ধকল গেছে তোমার উপরে। শুয়ে আছি। কিন্তু ঘুম আসছে না। মাথার ভিতরে খালি একটা জিনিস এই ঘুরপাক খাচ্ছে। যে মানুষটাকে আমি স্যারের চোখে দেখতাম, সেই মানুষটাকে নিয়ে এখন অন্যরকম ফিল কেন হচ্ছে। মানুষটা যখন আমায় খাসে টানে, মুহূর্তের মধ্যেই যেন সমস্ত সম্পর্ক গুলিয়ে যায় আমার। মানুষটা যে আমার স্যার, সেটাই তখন মাথায় কাজ করে না। মনে হয় যেন মানুষটা খালি আমার। উনার সমস্ত কিছুই আমার। আমিই একমাত্র নারী যে কিনা উনার লাইফে থাকব। কেউ আর আসতে পারবে না উনার দুনিয়ায়। আজ নিয়ে পরপর দুবার মানুষটা আমার ঠোঁট জোড়ায় উষ্ণ ছোঁয়া দিয়েছে। এতেই মনটা ছটফট করছে উনার জন্য। যখন আরও কাছে টানবে তখন কিভাবে সম্পর্কের বাঁধন টিকিয়ে রাখব আমি? না, আর কিছু ভাবতে পারছি না আমি। যে করেই হোক উনার থেকে দূরে সরে যাব আমি। না হয় ছাত্রী আর শিক্ষকের সম্পর্কটা যে এসবের মাঝে গুলিয়ে যাবে। অন্যদিকে আকাশের মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। মায়ার উপরে কেমন যেন একটা ভালোবাসা জন্ম নিয়ে ফেলেছে। ইচ্ছে হয় ওকে সারা জীবন নিজের করে রাখি। ও যেন আমার জন্যই দুনিয়ায় এসেছে। একবার কি চেষ্টা করে দেখব ওর সাথে মানিয়ে নেওয়ার।
না করেই দেখি, বিফল হলে অন্য উপায় বের করে নেব, কিন্তু এখন শুধু ওকে নিয়েই ভাবব। যাই এবার গিয়ে দেখি মায়া ঘুমিয়েছে কিনা। ওকে তো ঘুমোতে বললাম। মায়ার কাছে গিয়ে দেখি কোনো সারা শব্দ নাই, তার মানে ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমন্ত চেহারাটা দেখে ভিতরে একটা নতুন রেশ জন্ম নিল। ওকে জড়িয়ে ধরে ঘুমোতে আমারও খুব ইচ্ছে করছে। ভাবনাটাকে বাস্তব রূপ দিলাম। আস্তে করে গিয়ে খাটে শুয়ে পড়লাম। তারপর ওর তলপেটে পেঁচিয়ে ধরে ওকে নিজের বাহুডোরে নিয়ে নিলাম। মাও আমাকে জড়িয়ে ধরেছে, হয়তোবা সেটা ঘুমের ঘোরে। মায়ার চুলগুলো বাতাসে উড়ে এসে মুখে পড়ছে। চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে ঘাড়ের মধ্যে কয়েকরাশ চুমু এঁকে দিলাম। মায়া ঘুমের মধ্যেই নড়ে উঠছে, আর আমায় আরো শক্ত করে আঁকড়ে ধরছে। জানি না এ বন্ধন কতদিন থাকবে, জানি না কতদিন থাকবে তোমায় জড়িয়ে ধরার অধিকার, তবে আমি সারা জীবন এ বন্ধনে আবদ্ধ থাকতে চাই। আঁকড়ে ধরে বাঁচতে চাই কোনো এক মায়া নামক ছাত্রীর ভালোবাসায়। আকাশের চিন্তা ভাবনার বাহিরেও যে অনেক কিছু ঘটতে চলেছে, তার কোনো আভাসও সে পায়নি। সুখ, দুঃখ, এই দুটো জিনিস যে পরিবর্তন করে করে আসে। আকাশ খানিকক্ষণের জন্য সেটা ভুলেই গেছে। হয়তো এত ভালোবাসার পরেও মায়াকে হারাতে হবে। মায়াকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। বিকাল 5টায় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি মায়া আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? স্যার, আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটু অতিরিক্ত করছেন? না, আমার তো এমন মনে হচ্ছে না। কিন্তু কেন বলো তো? স্যার, আমি আপনার স্টুডেন্ট। আপনার সাথে আমার অনেক কিছু নিয়ে সীমাবদ্ধতা আছে। তারপরেও কিভাবে আপনি আমার শরীরকে নিজের বশে করেন? আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনার স্টুডেন্ট, কিন্তু আমি ভুলিনি যে আপনি আমার শিক্ষক। আমি যত পারি আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু আপনি আপনার শরীরকে কাবু করতে পারছেন না। বারবার আমার শরীরে নিজের তৃপ্তি খুঁজে বেড়াচ্ছেন। এটা কিন্তু ঠিক না স্যার। মায়া, তুমি এভাবে বলছো কেন? তুমি আমার স্টুডেন্ট ছিলে, আর এখনো আছো, সেটা আমি মানি। কিন্তু তোমার আর আমার তো বিয়ে হয়েছে। তুমি তো আমার বউ। তোমাকে একটু আকটু তো আদর করতেই পারি। তাই বলে এভাবে বলবে? স্যার, আপনার মনের মধ্যে ময়লা জমে গেছে। এত কিছু বলার পরেও আপনার মুখ থেকে এমন ধারা কথা আসে কি করে? বিয়ে করা বউকে আদর করলে সেটা দোষের কি? বিয়ে করেছেন ভালো কথা, কিন্তু আমি তো বলেই দিয়েছি যে এই বিয়ে মানি না। আর আপনিও তাতে সম্মতি দিয়েছেন। আর আমাদের মধ্যে 6 মাস পর ডিভোর্স দেওয়ার কথাও পাকাপোক্ত হয়েছে। তারপরেও কি করে আপনি আমাকে কাছে টানেন? কি বলবো বুঝে উঠতে পারছি না। মায়া তো আসলেই ঠিক কথা বলেছে। ওর সাথে তো আমার অন্যরকম কথা হয়েছে, কিন্তু তারপরেও আমি ওর দিকে ঝুঁকে পড়ছি। এটা কথার খেলাফ হচ্ছে না। আজ থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করব। মায়া, সরি। স্যার, আপনার সরি আপনার কাছেই রাখেন। শুধু নিজেকে গুটিয়ে রাখেন আমার থেকে, তাতেই আমার হবে। আপনার জন্য মাঝে মাঝে আমার মধ্যেও অনেকটা বদখাসল তো চলে এসেছে। আমি চাই না আমার মধ্যে পুরোপুরিভাবে এই বদ অভ্যাস ঢুকে পড়ুক। আচ্ছা, ঠিক আছে। তুমি যেমন চাও তেমনটাই হবে। আচ্ছা স্যার, আমি নিচে যাচ্ছি। মায়া নিচে চলে গেল। আমি সেখানেই ঠায় বসে আছি। নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। একটা স্কুলের টিচার কিভাবে এতটা নির্লজ্জ হতে পারে? যেখানে স্যার হিসেবে মান থাকার কথা আকাশে, সেখানে তার স্টুডেন্ট এই স্যারের নামে উল্টোপাল্টা বলছে। নিজের এই বিশ্বাস হচ্ছে না।
যে মায়াকে নিজের করে পাবার খেয়াল কেমন করে মাথায় আসলো। মানসম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলাম নিজের। না, এখন থেকে নিজেকে সংযত করার চেষ্টা করব। হয়তো ভালো লেগে গেছে তাকে। ভালো লাগা বললে ভুল হবে। ভালোই বেছে ফেলেছি তাকে। কিন্তু সবকিছুর ভিড়ে তার দিক থেকে নিজেকে বিবেচনা করতে ভুলেই গেছি। সে কি চায়? তারও কি আমাকে ভালো লাগে কিনা? না, আজ থেকে ভেবে চিন্তে কাজ করতে হবে আমাকে। সেদিনের প্রতিজ্ঞাটা আবার করলাম। ওর থেকে একদম নিজেকে দূরে সরিয়ে ফেলব। বাসা থেকে বের হয়ে গেলাম। বেশ রাত করে বাড়ি ফিরেছি। এসে দেখি মায়া বিছানায় ঘুমিয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় দেখে ইচ্ছে করছিল কয়েকরাশ চুমু একে দিতে কপালে। পরক্ষণেই মনে পড়ল যে আমি প্রতিজ্ঞা করেছি। ফিলিংসটা নিজের ভিতরেই জমিয়ে রাখলাম। ভিতরে বিস্ফোরণ হলে হোক, তাও নিজেকে সংযত করতে হবে আমাকে। সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। রাতের কথাগুলোই খালি কানে বাড়ি খাচ্ছিল। তাও ক্লাসে মন দিলাম। টিফিন ব্রেক দিয়েছে। ক্যান্টিনে গিয়ে মন মরা হয়ে বসে আছি। তিশানকে দেখলাম এদিকেই আসছে। স্যার, কিছু কথা ছিল। বলো। স্যার, আপনি হয়তো টেনশনে আছেন। আরে না স্যার, চেহারা দেখেই বোঝা যাচ্ছে কি না। তবে একটা কথা বলি, আপনাকে স্যার হিসেবে খুব ভালোবাসি। ততটা ভালো আমি মায়াকেও বাসি না। আপনি একদম টেনশন করবেন না। আপনার আমানত আপনার কাছেই থাকবে। তার কোনো বরখেলাপ আমি করব না। আরে কি বলছো তিশান? সত্যি বলছি স্যার। মায়া ক্লাসে এসে আমার সাথে কথা বলেনি। আমিও তার সাথে আগ বাড়িয়ে কথা বলিনি। আর আমি বহু আগেই ভেবে নিয়েছি মায়াকে নিজের থেকে দূরে সরাব। সেটা হয়তো এখন সম্ভব হবে। তিশানের কথা শুনে আসলেই মনে হচ্ছে সে খুব ভালো একটা ছেলে। তিশান, তোমায় কি বলবো আমি জানি না। তুমি প্রথম মানুষ যে আমার মন পড়ে নিয়েছ। স্যার, মন পড়ার মানুষকে সেই শিক্ষাটা অর্জন করতে দিন। তখন সেও আপনার মন পড়তে পারবে। ওই যে দেখেন মায়া আসছে। আমি গেলাম। আপনারা কথা বলুন। তিশান চলে গেল। সে জানে না যে কাল আমাদের মধ্যে কি হয়েছে। আমি মায়াকে দেখেও না দেখার ভান করে গিয়ে বসে রইলাম। মায়া আমাকে অবাক করিয়ে দিয়ে আমার সামনে বসল। এই যে স্যার, আপনার আর আমার জন্য বাসা থেকে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। খেয়ে নিন এগুলা। মায়ার কথা শুনে চমকে গেলাম। এটাই কি সেই মায়া যে আমাকে রাতের বেলায় 1000 মাইল দূরে সরিয়ে দিয়েছে ওর থেকে? কোনো কথাই বললাম না। চুপচাপ খেয়ে নিলাম। স্যার, কালকের কথায় কিছু মনে করবেন না। আসলে মাথা ঠিক ছিল না। মায়ার কথা শুনে পুরাই থ হয়ে গেলাম। এখনকার কথাটা শুনে খালি একটা কথাই মনে হচ্ছে যে কালকের সব কথার কি তাহলে কোনো ভিত্তি নাই? তার মানে কি সেও আমায় ভালোবাসে? না বাসলেও কি আমাকে ভালোবাসার সুযোগ দিবে? না হয় সে সরি হলো কেন? কি হলো, কথা বলছেন না যে? বলো। কি বললাম আপনাকে? আরে না, কালকের কথায় কিছুই মনে করিনি আমি। মনে না করলে ভালো। আচ্ছা, তিশানের সাথে আপনার কি কথা হলো? আসলে কথা হয়েছে বলতে কেমন আছি তা জিজ্ঞেস করল। আমার ব্যাপারে কিছু বলেনি? না, কি বলবে? আমি তো তাকে বলেই দিয়েছি যে 6 মাস পর তার কাছে তোমায় ফিরিয়ে দিব। ওহ, মনটা খারাপ হয়ে গেল স্যারের কথা শুনে। কিন্তু কেন খারাপ হয়েছে তা নিজেও জানি না। আমার তো খুশি হওয়া উচিত। তা না হয় উল্টো মন খারাপ করে আছি আমি। চলো, ঘন্টা বেজেছে। তোমার ক্লাসে ক্লাস করাতে হবে আমার।
আমার ক্লাসে দেরি করে যাওয়া চলবে না। খাটাস কোথাকার। কোনোদিন লাগে যে উনার ক্লাসে দেরি করে গিয়েছি। ক্লাস করাচ্ছি। বারবার মায়ার দিকে চোখ যাচ্ছে। নিজের ভিতরে কেমন যে ফিল হচ্ছে তা বলে বুঝাতে পারব না। বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি যে তার কারণে মায়া আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। এবার তো খুশিতে লাফ দিয়ে উঠব মতন অবস্থা। আমার হাবভাব বুঝতে পেরে মুখে ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে রইল। ইচ্ছে করছে ওকে সবার সামনে কোলে তুলে নিয়ে শাসন করতে, যে এভাবে কেন ভেঙচি কাটল। ক্লাস শেষ করে গাড়ি স্টার্ট করে বসে আছি। মায়া কখন আসবে সেটা খেয়াল করছি বারবার ঘুরে ঘুরে। আমি শিওর মায়া আজকে আমার সাথেই বাসায় যাবে। ঠিক তাই হল। সে এসে গাড়িতে বসে পড়ল। গাড়ি ড্রাইভ করছি। তখনই হুট করে বলে উঠল, স্যার আপনি নালুচুর শেষ সীমানা। ক্লাসে কেমনভাবে ড্যাবড্যাব করে তাকিয়েছিলেন আমার দিকে। সবাই এটা দেখে মুখ চেপে হাসছিল। হাসলে হাসুক, বউয়ের দিকেই তাকিয়েছি, অন্য কারোর দিকে তো তাকাইনি। হুহ, কচুর বউ। আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে আবার বউ দাবি করা হচ্ছে। মায়ার কথা শুনে মনের মধ্যে শুধু লাড্ডু ফুটছে। তাহলে কি কাল রাতের ভাবনাটা কিছুটা ঠিক? মাও হয়তো আমার উপরে উইক হচ্ছে। খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। না, বেশি এক্সাইটেড হওয়া যাবে না। পরে এমনভাবে আকাশ থেকে ফেলবে যে কোমরের হাড় আর একটাও জায়গা মতন খুঁজে পাব না। বাসায় চলে এলাম। আসার পথে গাড়ি সাইড করে ওর জন্য আইসক্রিম কিনে নিলাম। সে দেখেনি। বাসায় এসে এগুলা ওর হাতে দিয়ে বললাম, এই নাও তোমার ফেভারিট আইসক্রিম। সে তো খুশিতে আমায় জড়িয়ে ধরল। ভাবতেও পারিনি যে সে এতটা খুশি হবে। না, কাল থেকে এই ট্রিক্সটাই কাজে লাগাব। এভাবেই মায়াকে ইমপ্রেস করতে লাগলাম। দিন ভালোই যাচ্ছিল। তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে আমার। সোফা থেকে খাটে প্রমোশন হয়েছে আমার। ভাবতেও অবাক লাগে যে স্টুডেন্ট হয়ে স্যারের মনের মধ্যে রাজত্ব করছে। একদিন রাতের বেলায় মায়া শুয়ে আছে। সেদিন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরলাম। রুমে এসে দেখি মায়া শুয়ে আছে। ভেবেছি সে ঘুমিয়ে গেছে। আমিও হাত পা ধুয়ে শুয়ে পড়লাম। মায়াকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। ঘুমিয়ে গেছে এবার শিওর হলাম। আর কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এখন আর জড়িয়ে ধরলে সে মানা করে না, কারণ আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছি। রাত ৩টা বাজে। হঠাৎ মায়া চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। লাফিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। মায়া কি হয়েছে তোমার? এই লুইচ্চা, বদমাস, শরীর খেকো। তুই আমাকে জড়িয়েও ধরার সাহস কোথা থেকে পেলি? মায়া কি সব বলছো উল্টাপাল্টা? রোজ এই তো তোমায় জড়িয়ে ধরি। রোজ জড়িয়ে ধরিস, কিন্তু আজ ধরলি কেন? কোনো সাহসে তুই আমায় জড়িয়ে ধরলি? না শয়তান মাথায় ভর করেছে? কচি শরীর দেখো আর তরস সইছে না তাই না? তাই কাছে টেনে নিয়ে শরীরের স্বাদ নিতে চাস? মায়া, তোমার কি হয়েছে বলো তো? এই শরীর খেকো, তুই একটাও কথা বলবি না আমার সাথে। তোর চরিত্র খারাপ। লুইচ্ছা লম্পট কোথাকার। নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছি মায়ার দিকে। কি সব উল্টাপাল্টা বলছে সে? আমি নাকি শরীর খেকো? আমি নাকি তার কচি শরীরের লোভ সামলাতে পারছি না? এ কথা শোনার আগে মরে যাওয়াই ভালো ছিল। রাগে শরীর ফেটে যাচ্ছে। নিজের গালেই ঠাসঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম। আরে এইভাবে নিজেকে আঘাত করলে হবে না। মনে থাকার মতন করে আঘাত করতে হবে। নিচ থেকে জুতা তুলে আকাশের হাতে ধরিয়ে দিল।
এটা দিয়ে মারলে মনে থাকবে। এরপর আর কাছে আসার ভূত মাথায় চাপবে না। মায়ার এইরূপ আচরণ দেখে অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। আরে স্যার, এইভাবে তাকিয়ে আছেন কেন? যেটা বলেছি সেটা করুন। আপনার মতন মানুষ এটার এই যজ্ঞ। জুতা খাওয়া মানুষ কখনো কথাই শুধরায় না। এত করে বলার পরেও আপনি আমাকে কাবু করে নিয়েছেন। আমি না হয় ছোট, কিন্তু আপনি কি করে আমাকে আপনার দিকে উইক করছেন? শরম লজ্জা বলতে কি কিছু নেই আপনার? না, সেদিন সরি হওয়ায় সুযোগটা আরো ভালো করে পেয়ে বসেছেন। মায়ার মুখে এসব শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। রুম থেকে বের হয়ে বারান্দায় চলে আসলাম। চোখের পানি যেন বৃষ্টির ফোঁটার মতন টুপটুপ করে পড়ছে। আকাশ থেকে বৃষ্টি নামার আগে কিছু লক্ষণ দেখা দেয়। আকাশ কালো হয়ে যায়। সূর্য মামা নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলে। চাঁদ মামা নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু চোখের বৃষ্টির কোনো লক্ষণ নেই। না হয় চোখজোড়া গর্জন করে উঠত বিকট আওয়াজে, যাতে করে সমস্ত মানুষ জানতে পারত যে কোনো এক অভাগীর চোখ থেকে বৃষ্টি নামছে। সেই অভাগাটাকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসি। কিন্তু সমস্ত কিছুই তো ভিন্ন। নিজের কষ্ট নিজের বুকে চাপা দিয়ে বৃষ্টি ঝরাতে হয়। সারাটা রাত বারান্দায় কাটিয়ে দিলাম। রুমে যাওয়া তো দূরের কথা, সেদিকে চোখ ফিরেও তাকাইনি। কারণ সেখানে আমাকে অপমান করা মানুষটা রয়েছে, যার সামনে আমি আর যেতে চাই না। নিজের কণ্ঠনালীতে হাত দিয়ে তৃতীয়বারের মতন প্রতিজ্ঞা করলাম, আজকের পর সেই মানুষটার জন্য একটা ওয়ার্ড ও মুখ দিয়ে বের করব না। আজকের পর সেই মানুষটাকে পুরোপুরি আজাদ করে দিব। সে তার ইচ্ছায় জীবনযাপন করবে। আর কোনোদিন তাকে ভালোবাসায় কাবু করার চেষ্টা করব না। তাকে বুঝাতেও চাইব না যে আমি তাকে ভালোবাসি। সে নিজ থেকে সেধে দূরত্বটা কমাতে চাইলেও সেটাকে আমি আরও বাড়িয়ে দিব। মায়ার জন্য মায়াটাই শেষ করে দিব। আজ এখন এই মুহূর্তে সব শেষ। বারান্দায় বসেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে নামাজ পড়ে নিলাম। পড়ে না খেয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। নতুন কোনো উদ্দেশ্য খুঁজব আজ থেকে। অন্যদিকে মায়া ঘুম থেকে উঠে থমেরে বিছানার উপরে বসে আছে। স্যারের সাথে করা রাতের সেই খারাপ আচরণের কথা মনে পড়তেই বুকে ধুকধুপানি শুরু হয়ে যায়। হে আল্লাহ, এটা কি করলাম আমি? মানুষটার সাথে কিভাবে এমন ধারা খারাপ আচরণ করলাম আমি? মানুষটা তো কোনো ভুল করেনি। সে তার নিজের ওয়াইফকেই জড়িয়ে ধরেছে। তারপরেও কেন মানুষটাকে হেট করলাম আমি? কোনো কিছুর উত্তর এই যেন মিলাতে পারছি না। কেনই বা রাতের বেলায় এইরূপ করেছি আমি, সেটার উত্তর ও আমার কাছে নেই। শুধু এটুকু বলতে পারব, রাতের বেলা ঘুমের ঘোরে তিশান আমার স্বপ্নে এসেছিল। তাকে স্বপ্নে দেখার পর থেকে খালি এটাই মনে হচ্ছিল যে মানুষটাকে ঠকিয়ে আমি অন্যকে নিয়ে ভাবছি, অন্যের সাথে নিজেকে মানানোর চেষ্টা করছি, যেখানে তিশানের সাথে আমার কোনো কিছুই হয়নি। জাস্ট কিছুদিন কথা বলিনি তার সাথে। দূরত্বটা হয়তো একটু বেড়ে গিয়েছে, তবে বাস্তবতাও আমি ভুলিনি। আমি অন্যের বউ। একজনকে বিয়ে করে অন্য একজনকে মনে পুষে পাপের বোঝা বাড়াচ্ছি। মাথাটা পিনপিনিয়ে ব্যথা করতে শুরু করল। আর কিছু ভাবতে পারছি না আমি। সব কিছু বাদ দিয়ে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। আজ তিশানের সাথে পাকাপোক্ত কথা বলবো আমি। বোর্ডে আজকে পড়ার কিছু টপিক তুলে দিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করছিল নিজের ইতিহাস টাইবোর্ডে তুলে দেই, তাতেও যদি কিছুটা কষ্ট লাঘব হয়। পরক্ষণেই ঈশিতার কথা মনে পড়ল। তাকে ফোন দিয়ে আসতে বললাম। আজ থেকে মনের বিরুদ্ধে গিয়ে জোর করেই ঈশিতাকে নিয়ে ভাবব। তারপর দেখব বেহায়া মন কি করে স্টুডেন্টের দিকে যায়। টিফিন ব্রেকে ঈশিতাকে নিয়ে ক্যান্টিনে বসে আছি।
তিশান আর মায়া অন্য পাশে চেয়ার নিয়ে বসে আছে। তারা আমাদের দেখতে পায়নি। না, চলে যাওয়া উচিত এখান থেকে। কারণ মায়ার সামনেও আমি আর পড়তে চাই না। এই ঈশিতা, চলো এখান থেকে। অন্য কোথায় গিয়ে বসব। ঈশিতাকে নিয়ে অন্য কোথাও চলে এলাম। আর ওদের দুটোকে ছেড়ে দিয়ে আসলাম ওদের হালতে। তিশান, তোমার সাথে আজ আমি পাকাপোক্ত কথা বলবো। হ্যাঁ বলো। তোমার সাথে কি আদৌ আমার রিলেশন ছিল? আর থাকলেও সেটা কি এখন আছে? সেটা আমার থেকে তুমি ভালো জানো। তবে আমি আমার মতন করে বলতে গেলে ছিল, তবে সেটা এখন নাই। সেটা নিয়েই কনফিউজড ছিলাম। যাক, এখন ক্লিয়ার হলাম। কারণ যদি এখনো রিলেশন থাকত, তাহলে তোমাকে ফেলে অন্যজনকে নিয়ে ভাবতাম না। এই কিছুদিনে তোমার থেকে দূরে গিয়ে অন্যরকম কিছু একটা ফিল করেছি আমি। যে আমি অন্য একজনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি। সেটা আমি জানি। তাই তো তোমায় আঁকড়ে ধরে রাখিনি। কারণ তোমার আর আমার মাঝে যাই ছিল, সেটা পুরোটাই আবেগ। এর বেশি কোনো কিছুই না। আবেগের বসে ভাবনা চিন্তা করা বোকামি ছিল আমাদের। তবে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। তুমিও নিজেকে সরিয়ে নাও। আর পারফেক্ট কিছু চয়েস করতে শিখো নিজের জন্য। তাতেই মঙ্গল থাকে। ধন্যবাদ তিশান। ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসে যাব। ভালো থেকো। হ্যাঁ, তুমিও। ক্লাসে চলে গেলাম। তবুও মনের মধ্যে কিছুটা দোটানা কাজ করছে, যে কাকে নিয়ে ভাবব আমি। তবে তিশান আর আমি মিলে সিদ্ধান্ত নিয়ে যখন দুজন দুজনের থেকে সরে এসেছি, তাহলে তিশানকে পুরোপুরি ভুলে যাব আমি। আর অপরিচিত নিজেকে নিজের সাথেই পরিচিত করাবো আগে। কারণ তিশানকে ভুলে যাওয়া মানে স্যার নামক মানুষটাকে ভালোবাসা। সেটা হয়তো সহজেই একসেপ্ট করতে পারবো না আমি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই আকাশ স্যার ক্লাসে এলো। সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আজ তোমাদের মাঝে একটা খুশির সংবাদ এলান করব। সবাই জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ থেকে 2 মাস পর আমার আর ঈশিতার বিয়ে। তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। ঈশিতা, ভেরোতে আসো। ঈশিতা ভিতরে আসলে ওর সাথে পরিচয় করিয়ে দেয় সবার। এই যে ওর সাথেই আমার বিয়ে। আকাশের কথা শুনে ছাত্রছাত্রীরা কয়েকভাবে কথাটাকে একসেপ্ট করল। কেউ খুশি হয়েছে, আবার যাদের ক্রাশ আকাশ, তাদের কষ্ট হচ্ছে। আবার অনেকে মায়া আর আকাশের বিয়ের ব্যাপারে জানে। তারা প্রশ্নবোধক চিহ্নে আটকে আছে। সবার থেকে ভিন্নভাবে একসেপ্ট করল মায়া। না, উনি এটা করতে পারে না। মানুষটাকে হয়তো ভালোবাসি না, কিন্তু মানুষটা আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারে না। মানুষটার সাথে কাউকেই যে আমি সহ্য করতে পারবো না। মানুষটা যে এককভাবে আমার। ভিতর থেকে যেন দুকড়ে কান্না আসছে। মানুষটার কথাটা কোনোভাবেই যেন আমি মানতে পারছি না। যেখানে আমার খুশি হওয়ার কথা, মানুষটাকে ছাড়ার জন্য আমি বেশি খুশি ছিলাম, সেখানে আমি এখন কষ্ট পাচ্ছি। কান্নাটা করেই দিলাম, তবে কাউকে বুঝতে দেইনি। আড়াল করে মুছে নিয়েছি। তখনই কেউ একটা কাগজ আমার গায়ে ছুঁড়ে মারল। কাগজ নিয়ে ভাঁজ খুললাম। ভিতরে অনেক কিছুই লিখা। পড়তে আরম্ভ করলাম। দেখলে এখন কি হলো? নিজের দোষেই মানুষটাকে দূরে সরালে। তোমায় তো বহু আগেই আমি ছেড়ে দিয়েছি। তাও কেন তুমি মানুষটাকে আপন করতে পারলে না? কথার ধরনটা দেখেই বুঝে ফেললাম কার লেখা। তিশানের লেখা এটা। তার দিকে তাকাতেই সে আমাকে ইশারা করে পুরো কাগজটা পড়তে বলল। আবারও পড়তে শুরু করলাম। এখনো সময় আছে। নিজেকে মানুষটার কাছে সঁপে দাও। নিজেকে ধরা দিয়ে মানুষটাকে নিজের মায় আটকে ফেলো।
না হয় সারা জীবন কষ্ট পেতে হবে। এখন না হয় দোটানায় আছো, তাই ভাবতে পারছো না মানুষটাকে নিয়ে। তবে দোটানার কাহিনী খতম হলে চোখে কিছুই দেখতে পাবে না, চারদিকে ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাবে শুধু। এখনো সময় আছে, আমার কথাটা গায়ে নাও। সব কিছু বাদ দিয়ে উনাকে আঁকড়ে ধরে ভাবতে শুরু করো, দেখবে দোটানা দূর হয়ে যাবে। এরপর পরের কিছু অংশ যা আমি লেখিনি, সেটা তুমি নিজে নিজেই মনের মধ্যে লেখে নাও। আর কিছু লিখা নাই কাগজে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, কি করব ভাবতে পারছি না আমি। এত ছোট বয়সে জীবনের সঠিক সিদ্ধান্ত কি করে নিব আমি? না, নিজেকে শান্ত রাখলে হয়তো আমার দ্বারা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। উনাকে মিথ্যে বলে বাসায় চলে আসলাম যে আমার মেয়েলি সমস্যা হয়েছে। বাসায় এসে নিজেকে শান্ত করে ভাবতে শুরু করলাম। মন খালি একটাই কথা বলছে, উনাকে আঁকড়ে ধরতে। হ্যাঁ, আমি সেটাই করব। ভালোবাসতে পারি আর না পারি, তবে উনার সাথেই লেগে থাকব। মানুষটাকে আমি দূরে যেতে দিব না। উনি আজ আসলে উনার সাথে কথা বলবো আমি। দুপুরে ক্লাস শেষ করে আকাশ বাসায় আসে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, প্লিজ আপনি আমায় ছাড়বেন না। যদিও আপনাকে আমি ভালোবাসি না, তবুও আমি আপনার সাথে থাকতে চাই। এই মেয়ে জীবনটা কোনো মুড়ির মোয়া না। যখনই ইচ্ছে হবে নিংড়ে খাবে, যখনই ইচ্ছে হবে গোল করে মোয়া বানিয়ে মুখে ঢোকাবে। আর তুমি কি বলেছিলে যে জুতা খুলে মুখে মারলে ভালোবাসার ভূত মাথা থেকে নামবে? আমি সেটাই করব, তবে এখন না। জুতো জোড়া আমি সযত্নে রেখে দিয়েছি। যেদিন তোমায় ডিভোর্স দিয়ে ঘর থেকে বিদায় করব, সেদিন এই জুতো জোড়া মুখে মারব। আর নিজেকে সান্ত্বনা দিব যে মন থেকে তো দূরে সরিয়েছি, কাগজে কলমেও দূরে সরিয়েছি। সেদিন নিজের গালে জুতোর বাড়ি দিয়েও প্রাপ্তির হাসিটা আমি হাসব। আকাশের কথা শুনে মায়া কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নিচে গিয়ে আকাশের মাকে নালিশ করে, আপনার ছেলে নাকি আমায় ছেড়ে দেবে। আম্মু, প্লিজ আপনি উনাকে বুঝান। আমি উনার সাথে থাকতে চাই, উনাকে ছাড়তে চাই না আমি। আরে পাগলি মেয়ে, কান্না করিস না, আমি দেখছি দাঁড়া কি হয়েছে। তিনি আকাশকে ডাক দেয়, আকাশ একটু নিচে আয় তো। আম্মুর ডাক শুনে বুঝতে বাকি রইল না যে মায়া নালিশ করেছে। তবে তাতে আমার কিছুই আসে যায় না। আমার জীবনের সিদ্ধান্ত এবার আমি নিব। দেখি কে আটকায় তাতে আমাকে। চলবে।